মেট্রো রেলের মহাব্যবস্থাপকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন কর্মীরা। যথারীতি সব স্টেশনে নিয়মিত সেবা পাচ্ছেন যাত্রীরা। তবে যাত্রী ভোগান্তি কমাতে সকাল থেকে মেট্রো রেল চলাচল চালু রাখে কর্তৃপক্ষ। এন্ট্রিতে অনেকে কার্ড পাঞ্চ করেছেন, কিন্তু বের হওয়ার সময় মেশিন অফ পেয়েছেন এমন প্যাসেঞ্জারদের জরিমানা এড়াতে ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে কর্মবিরতির সময়ে টিকিট কাউন্টার বন্ধ থাকায় শুধু এমআরটি পাসে যাত্রীরা চলাচল করতে পারছেন। এর আগে সোমবার দিবাগত রাতে ডিএমটিসিএল এর একাধিক কর্মী সাংবাদিকদের জানান, কর্মী লাঞ্ছিত হওয়ার তথ্য তুলে ধরে 6টি দাবি জানান কর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন মেট্রো রেলের কর্মীরা। এমআরটি পুলিশের কয়েকজন সদস্য, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীকে মৌখিক ও শারীরিক লাঞ্ছনের প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় 239 বিডিআর জওয়ানের জামিনের আদেশ আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দীর্ঘ শুনানির পর এই আদেশ দেওয়া হয়। এদিকে রবিবার আদেশ হবে এমন খবরে আদালতে ভিড় করেন বিডিআর জওয়ানদের স্বজনরা। এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশেষ আদালতের বিচারক শুনানি শেষে আদেশে আজকের দিন ঠিক করেন। দ্বিতীয় দফায় যারা জামিন আবেদন করেছেন তাদের অধিকাংশই হত্যা মামলায় যাবজ্জীবন অথবা বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া আসামি। এই মামলায় গত 19 জানুয়ারি 178 জনের জামিন মঞ্জুর করে আদালত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় 2টি মামলা করা হয়। এর মধ্যে হত্যাকাণ্ডের সময় করা বিস্ফোরক মামলায় বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণ চলছে। ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট ইতিমধ্যে রায় দিয়েছেন। মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। সভা ডেকে রেজুলেশন করে ঘুষ দেওয়া বৈধ করেছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। ঘুষের পরিমাণ নির্ধারণ করা সংক্রান্ত সভা রেজুলেশনের অংশবিশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রচুর সমালোচনা হয়। এই ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। শহীদুল ইসলাম পাইলটের তথ্যছবিতে বিস্তারিত। 6 মার্চ শরীয়তপুর জেলা আইনজীবী ঘুষ দেওয়ার বৈধতা দিয়েছে। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান স্বাক্ষরিত রেজুলেশনে এটি দেখা যায়। শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাহী সভা 6 মার্চ দুপুর 2টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি ভবনে অ্যাডভোকেট সুলতান হোসেন মিয়া সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় পেশকার বা পিয়নকে সিআর ফাইলিংয়ে 100 টাকার বেশি না দেয়া, যে কোনো দরখাস্তে জিআরসি আর 100 টাকার বেশি, জামিননামা দাখিলের খরচ মামলা প্রতি 100 টাকার নিচে না এবং 200 টাকার বেশি না দেয়া, গারদখানায় ওকালতনামায় স্বাক্ষরে 100 টাকা, সিভিল ফাইলিংয়ে সর্বোচ্চ 200 টাকা ও হলফনামায় 100 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার বলছেন, আইনজীবীদের এমন কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত। বিচারপতি কর্তৃক ঘুষ দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করা আছে। আইনজীবী সমিতির একটি রেজুলেশন দেখেছি আমি গত বৃহস্পতিবার, যে কোর্ট কাছারিতে তারা সীমিত পরিসরে কিছু টাকা দেবে, কিন্তু কোর্টের তো ইলিগাল টাকা দেওয়ার ব্যাপারে সাধারণত রেজুলেশন নেওয়াটাও ইলিগাল এবং এটা আমরা সাধারণত কেউই সমর্থন করি না। এদিকে রেজুলেশন করার কথা অস্বীকার করে দুর্নীতি ও ঘুষ দেয়া নেয়ার বিষয়ে 0 টলারেন্স ঘোষণার কথা জানান আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান। অসত্য ভিত্তিহীন বানোয়াট একটা ইকুড়া তারা আমাদের মান সম্মান এবং কোর্টের মান সম্মান খুলে করেছে। এই ধরনের কোনো রেজুলেশনও হয় নাই, কিচ্ছু হয় নাই। আমরাই সিদ্ধান্ত নিয়েছি যে কোনো রকম অনিয়ম চলবে না। তবে ঘুষ নির্ধারিত করা কেউ কেউ ইতিবাচক হিসেবেও দেখছেন। তারা বলছেন, আদালত পাড়ায় এসে মামলার প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র তুলতে গিয়ে আরো বেশি টাকা খরচ হয়। আজকে বললো উকিলে যে আমরা এখানে বইয়াটা কমিটি যে এমনি এমনি টাকা মানে খাইতে পারবো না। আসলে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি যেটা আসলে করেছে রেজুলেশন করে, এটা আমি মনে করি যে সাধারণ পাবলিকের জন্য একটা ভালো উদ্যোগ। অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় সভার শুরুতে এজেন্ডা ভিত্তিক আলোচনায় সকল সদস্য অংশগ্রহণ করেন এবং সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ফারদিন নীরব, ৭১।
19 দেশের মিশন প্রধানদের সাথে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এই বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই, দারুসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতকে। এর আগে যুক্তরাজ্য, UNDP, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থার সাথে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছে ইসি। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত হচ্ছে নির্বাচন কমিশন থেকে। ফারজানা, এই ওআইসি ভিত্তিক যে দেশগুলো, এই দেশগুলোর সাথে নির্বাচন কমিশনের বৈঠকের বিষয়টি আসলে কি, যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, এবং দ্বিতীয়ত এই দেশগুলোর কাছে কোনো ধরনের সহায়তা চাবে কিনা নির্বাচন কমিশন, সেই বিষয়ে কোনো তথ্য আসলে পেয়েছেন কিনা? তানিয়া, আপনি যেমনটি বলছিলেন যে 19 দেশের মিশন প্রধানদের, ওআইসিভুক্ত 19 দেশের মিশন প্রধানদের সাথে নির্বাচন কমিশন বৈঠক বসেছে এবং এই কিছুক্ষণের মধ্যেই বৈঠকটি শুরু হয়েছে। আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনার এবং ইসি সচিব সহ নির্বাচন কমিশনের কর্মকর্তাও রয়েছেন এবং মিশন প্রধানরা কয়েকজন এসেছেন এবং বাকিরা আসছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে এই বৈঠকে মূলত জাতীয় সংসদ নির্বাচন নিয়েই আসলে আলোচনা হবে। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যে গণবিজ্ঞপ্তি, সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি নির্বাচন কমিশনাররা তাদের প্রস্তুতির বিষয়ে জানাবেন। এবং আরও যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে এর আগেও তারা বিভিন্ন সংস্থার কাছে যে ধরনের সহযোগিতা চেয়েছিল, যেমন UNDPর কাছ থেকে আমরা দেখেছি যে প্রযুক্তিগত সহায়তা চেয়েছিল, তাদের কাছে বেশ কিছু ল্যাপটপ স্ক্যানার পেয়েছে। এবং গত সপ্তাহে যে যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক এসেছিলেন, তার কাছেও কিন্তু নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন যে এজেন্ট, প্রার্থীদের এজেন্ট, তারপর যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে তাদের প্রশিক্ষণের বিষয়ে সহায়তা চেয়েছে। এবং গতকাল সর্বশেষ যে এসেছিলেন মাইকেল মিলার, EU রাষ্ট্রদূত, তার কাছে আমরা দেখেছি একই ধরনের সহায়তা চেয়েছেন। এবং যে সংস্থাগুলো বিদেশি সংস্থা এবং বিভিন্ন জোট এবং যে দেশের প্রতিনিধিরা আসছেন, তারা কিন্তু বারবারই বলছেন যে আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন তারা দেখতে চান এবং এই বিষয়ে যে ধরনের সহায়তা লাগে তারা করবেন। এবং আমরা এটি জানতে পেরেছি যে আসলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রার্থীদের এজেন্টদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায়, রাজনৈতিক ব্যক্তিদের কিভাবে প্রশিক্ষণ দেওয়া যায় এবং প্রযুক্তিগত যে সহায়তা সেটি চাবে। এবং এখানে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন নিয়েও আলোচনা হতে পারে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। আপনারা দেখছেন যে বৈঠকটি শুরু হয়েছে এবং বৈঠক শেষ হলেই আসলে আমরা বলতে পারবো এর বাইরে আরো কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ ফারজানা আক্তার। নিশ্চয়ই আমরা শেষ পর্যন্ত কি ধরনের আলোচনা হয় এই বৈঠকে এবং তারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে কি ধরনের সহায়তা বা কিভাবে পাশে থাকবে আগামী নির্বাচনকে ঘিরে, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে জানবো। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন আমাদের সাথে। একাত্তর টেলিভিশনের সংবাদের পর রাতারাতি কারখানাগুলো দোকান দেখিয়ে লাইসেন্স নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। অনুসন্ধান বলছে ঢাকার শ্রম অধিদপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রভাবেই বিএটিএ কারখানাগুলোকে দোকান হিসেবে লাইসেন্স দিতে বাধ্য করা হয়েছে কুষ্টিয়ার দপ্তরকে। এমনকি কর্মকর্তাদের স্ট্যান্ড রিলিজ সহ বদলির মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ আছে বিএটিএর প্রতি শ্রম সচিবের বিশেষ নমনীয়তার কারণে শ্রম আইন লঙ্ঘনের অপরাধের পরও মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না শ্রম মন্ত্রণালয়। সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। শত শত শ্রমিক তামাক পাতা প্রক্রিয়ার জন্য কাজ করে যে কারখানায়, সেই কারখানাকে দোকান দেখিয়ে লাইসেন্স নেওয়ার আবেদন করে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। পরে শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা আবেদন বিবেচনায় নিয়ে লাইসেন্স দিয়েছে দোকান হিসাবেই বিএটিকে। একাত্তরের অনুসন্ধান বলছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আরিফ আহমেদ খান গেল 17 থেকে 19 জানুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়ায় অবস্থান করেন। 18 জানুয়ারি আরিফ আহমেদ খান কুষ্টিয়ার কারখানা পরিদর্শন শেষে মিরপুর লিভ ডিপোর সেই বিলাসবহুল গেস্ট হাউসে মধ্যাহ্নভোজ করেন বিএটিবির আতিথেয়তায়। আমি কারখানায় গেছি, কারখানায় কি কাজ করে এটা দেখার জন্য, আমি ওই বিষয়ে কিছু করি না। এটা ফ্যাক্টরি করবে, ডিআইজিরা করবে। আমি ফ্যাক্টরিটা চলে কিনা এটা জাস্ট দেখতে গেছিলাম এবং এটাই। কিন্তু তারপরে শেষেই আমরা শুনলাম যে লাইসেন্স দেওয়ার জন্য বাধ্য করা হলো এবং সবগুলো লাইসেন্স দেওয়ার জন্য কে বাধ্য করছে আমি জানি না। আমি গেছিলাম এই যে ওভারঅল বিআরবি গ্রুপের যে এটা দেখার জন্য এবং সেই সাথে ব্যাটারিটা ফ্যাক্টরি যে ওদের এটা ভিজিট করে আসছে। ওটা কি কারখানা না দোকান? এই বিষয়ে আমি ও কি ভাল না, সুতরাং কারখানা
কারখানার দোকান এটা আমি বলতে পারবো না। অভিযোগ আছে বিএটির তৎকালীন কুষ্টিয়ার প্ল্যান্ট ম্যানেজার মাহবুবুল আলম খানের আত্মীয় আরিফ আহমেদ খান। এরপরই কুষ্টিয়ার বিএটির কারখানাগুলোকে দোকান হিসাবে লাইসেন্স দিতে বাধ্য করা হয় কুষ্টিয়ার কলকারখানা দপ্তরকে। অভিযোগ আছে ভাদালিয়া ও মেহেরপুর সহ বিএটির আরও কয়েকটি তামাক কারখানাকে দোকান হিসাবে লাইসেন্স দিতে রাজি না হওয়ায় স্থানীয় শ্রম পরিদর্শক শামসুন নাহারকে স্ট্যান্ড রিলিজ করা হয় গত ৩ মার্চ। তামাক কোম্পানির এই দৌরত্ব যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি অধরায় রয়ে যাবে। তামাক কোম্পানিগুলোকে আইনের আওতায় আনা উচিত এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। কুষ্টিয়ায় বিএটির প্রধান কারখানাটি মৌসুমী কারখানা হিসাবে বছরে ১২৫ দিন চালু রাখার অনুমোদন আছে, কিন্তু তারা কারখানাটি মেইনটেনেন্সের নামে সারা বছর চালু রাখে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ১০ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু ২ মাসেও তা আলোর মুখ দেখেনি। এত বছর যাবত লাইসেন্স দেয়নি, সেখানে লাইসেন্স নিচ্ছে, সো এটাকে আমি অগ্রগতি বলবো। দোকান না কারখানা, সেটার মধ্যে যদি কোনো গণ্ডগোল থাকে সেটা ডাইভ কুষ্টিয়া অফিস ভালো বলতে পারবে। গেল অক্টোবরে মৌসুমী শ্রমিকদের নিয়োগ সহ শ্রম আইন লঙ্ঘনের ২২ দফা বাস্তবায়নের অঙ্গীকার করে বিএটিবি। এই দাবিগুলো তাদের ১০ দিনের মধ্যে মানার কথা ছিল, কিন্তু ৫ মাসেও তা বাস্তবায়ন করেনি বিএটি। উল্টো শ্রম আইন সম্পর্কে শ্রম দপ্তরের কর্মকর্তাদের জ্ঞানের অভাব আছে উল্লেখ করে পাল্টা চিঠি দিয়েছে বহুজাতিক সিগারেট কোম্পানিটি। সচিব মহোদয় এটা সমস্ত অগ্রগতি জানতে চেয়েছেন। হোপফুলি এটা নিয়ে সামনে মিটিং হবে। শ্রমিকের যে কয়েকটা অভিযোগ নিয়ে, এটাও আমার মনে হয় যে সামনে যে সভা হবে নিশ্চিতভাবে এটা সিরিয়াসলি দেখা হবে। সচিবের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি শ্রমিক নয়, কোম্পানির স্বার্থ দেখছেন। AHM শফিকুজ্জামান শ্রম সচিব হওয়ার আগে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সেই সময় ডাব, তরমুজ সহ বাজার তদারকি করলেও ভোক্তাদের কাছে বাড়তি মূল্যে সিগারেট বিক্রিতে দিনে ২০ কোটি টাকা হাতিয়ে নিলেও বিএটি সহ সিগারেট কোম্পানির বিরুদ্ধে একদিনও অভিযান করতে দেননি AHM শফিকুজ্জামান। বলেন এটা দিয়ে কি করে বলেন। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা। হেডকোয়ার্টার পদ পেতে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন এনবিআরের গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে কমিশনারকে ইনকলাব মঞ্চের নামে উড়ো চিঠি দিয়েছিলেন তিনি। ব্যবস্থা নেওয়া না হলে বিশৃঙ্খলা করার হুমকিও দেওয়া হয় চিঠিতে। এই কর্মকর্তার বিরুদ্ধে করদাতাকে হয়রানি করার অভিযোগও মিলেছে। রুহুল আমিনের রিপোর্ট। গত ১১ ফেব্রুয়ারি একটি চিঠি পান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের গাজীপুর কর অঞ্চলের কমিশনার খালেদ শরীফ আরিফিন। চিঠিতে এক ডেপুটি কমিশনারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করা হয়। ওই কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেয়া না হলে বিশৃঙ্খলা ও সমস্যা করার হুমকিও দেয়া হয়। চিঠি পেয়ে তদন্তে নামেন কর কমিশনার। জানতে পারেন চিঠি এসেছে টাঙ্গাইল থেকে। পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন তিনি। খুঁজে বের করেন চিঠি পোস্ট করা ব্যক্তিকে, যিনি ছিলেন সহকারী কমিশনার রেজাউল গনির ব্যক্তিগত গাড়ি চালক। এরপর রেজাউল গনিকে জিজ্ঞাসাবাদ করেন কমিশনার। প্রথমে অভিযোগ অস্বীকার করেন তিনি, কিন্তু গাড়ি চালক সাক্ষ্য দিলে ঘটনা স্বীকারে বাধ্য হন। এরপর দায় স্বীকার করে কমিশনারের কাছে ক্ষমা চান রেজাউল। আমরা কাজ শুরু করেছি, একটা প্রক্রিয়া থাকে, একটা লোক একটা শোকজ করতে হয়, 15-20 সময় করা হয়েছে, চিঠি উত্তর আসবে, তারপরে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। কর্মকর্তারা জানান রেজাউল গনি কর অঞ্চলের হেডকোয়ার্টার পদে আসতে অনেকদিন ধরেই বিতর্কিত কর্মকাণ্ড করছিলেন। বিরোধে জড়িয়ে পড়েন অনেক কর্মকর্তার সঙ্গে। সবশেষ ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি পাঠান। গত ২৪ তারিখ এ ঘটনায় রেজাউলকে শোকজ করেন কমিশনার। এ বিষয়ে বক্তব্য জানতে টাঙ্গাইলে কর্মস্থলে পাওয়া যায়নি রেজাউল গনিকে। মুঠোফোনে খুদে বার্তায় তিনি জানান কর কমিশনার যথাযথ ব্যবস্থা নিয়েছেন, তার এ বিষয়ে আর কিছু বলার নেই। প্রতিযোগিতায় নামার কোনো সুযোগ সরকারি কর্মকর্তাদের নেই, কারণ সরকারি কর্মকর্তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তার নির্ধারিত আইন দ্বারা তিনি জনগণকে সেবা দিবেন এবং সরকারের রাজস্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে রাজস্ব সরকারি কোষাগারে জমা করবে। এদিকে রেজাউলের বিরুদ্ধে করদাতাদের হয়রানি করার অভিযোগও মিলেছে। গত 17 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ দেন টাঙ্গাইলের করদাতা শাহজাহান মিয়া। কর্মকর্তারা জানান এর আগেও বিভিন্ন কর অঞ্চলে রেজাউলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন করদাতারা। রুহুল আমিন, ৭১, ঢাকা।
যারা দেশে টাকা পাচার করেছে লন্ডনে তাদের সামাজিকভাবে বয়কটের ক্যাম্পেইন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ। রবিবার বিকেলে সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নেতারা দুর্নীতি করেছে আর সেই দুর্নীতি টাকা বিদেশে পাচার করেছে। এর সাথে জড়িতদের তাই বয়কট করার ক্যাম্পেইনে ডাক দিয়েছে যুক্তরাজ্য প্রবাসী। এই বিষয়ে শহরে লিফলেট বিতরণ হয়েছে। এছাড়া পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনারও কাজ চলছে। মাধ্যমে লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। আমাদের এখানেও আপনাদের আশেপাশে মেগা প্রজেক্ট হয়েছে। বাংলাদেশের যতগুলো মেগা প্রজেক্ট ততগুলো মেগা দুর্নীতি হয়েছে। ইতিমধ্যে আপনারা হয়তো পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমরা যুক্তরাজ্য বিএনপি একটা বিষয় শুরু করেছি। বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা, তাদেরকে সামাজিকভাবে বয়কট করার জন্য প্রবাসে আমরা ক্যাম্পেইন শুরু করেছি ইতিমধ্যে। যশোরের ঝিকরগাছায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী জানান, রবিবার বিকেল 3:30টার দিকে 999 নম্বরে কল পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যে সন্ধ্যার দিকে ওই 4 ধর্ষককে আটক করে পুলিশ। তাদের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের 2 জন নেতা রয়েছে। জমে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঈদের কেনাকাটা। দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচা কেনা। শহরের বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী সব ধরনের পোশাক দোকানে তোলা হয়েছে। সামনের দিনগুলোতে বেচা কেনা আরও বাড়বে বলে আশা করছেন তারা। অপরদিকে ক্রেতারা জানান, এবার দাম কিছুটা বেড়েছে। জালালউদ্দিন রুমির তথ্যছবিতে বিস্তারিত। সামারটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের কালেকশন করা হয়েছে। তো এর ভিতরে আসছে ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানগুলোতে জমে উঠেছে কেনাকাটা। শহরের নিউ মার্কেট, পৌর আধুনিক মার্কেট, হকার্স মার্কেট, সিটি সেন্টার সহ সবকটি বিপণী বিতানে এখন উপচে পড়া ভিড়। পছন্দের পোশাক কিনতে ক্রেতারা এসব বিপণী বিতানে ভিড় করছেন। বিক্রেতারা জানান, পর্যাপ্ত দেশি বিদেশি পোশাক মজুদ রেখেছেন তারা। সবকিছুর দাম বাড়ার সাথে সাথে এবার থান কাপড় ও তৈরি পোশাকের দাম কিছুটা বেড়েছে বলেও জানান তারা। ক্রেতারাও বলছেন একই কথা, এবার জামা কাপড়ের দাম একটু বেশি। অনেকেই বড় মার্কেটগুলো ঘুরে কাপড় কিনছেন কম দামের বিভিন্ন দোকান থেকে। সেল আলহামদুলিল্লাহ আমাদের ভালো। আর এবছর আপনার ইন্ডিয়ার সাথে আমাদের একটু সমস্যা হওয়ার কারণে দেখা গেছে ইন্ডিয়ার কালেকশনটা একটু কম। আর পাশাপাশি আমাদের দেশীয় পোশাকগুলো আমরা সংগ্রহ করছি এবং ক্রেতারাও নিচ্ছি। দেশীয় মানও আমাদের আল্লাহর রহমতে বিগত সময়ের তুলনায় এবছর দেশীয় কালেকশনগুলো আমাদের ভালো হচ্ছে। এবার মার্কেটে যে ড্রেসের কোয়ালিটি সবগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। এদিকে চুরি ছিনতাই রোধে মার্কেটগুলোতে পুলিশের তৎপরতা বাড়ানোর কথা জানালেন পুলিশ কর্মকর্তা। বিনা বাধায় কেনাকাটা করতে পারে, ব্যবসায়ীরা যাতে টাকা পয়সা লেনদেনে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে করতে পারে সেই লক্ষ্যে আমরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছি। আমাদের প্রত্যেকটা মার্কেটে আমাদের মার্কেট ডিউটি আছে, পুলিশ ডিউটির দল টিম আছে, পাশাপাশি হোন্ডা মোবাইল টিম আছে, চেকপোস্ট ডিউটি আছে। এছাড়াও তাৎক্ষণিক রেসপন্স করার জন্য কুইক রেসপন্স টিম আমাদের কাজ করছে। তবে সবকিছু ছাপিয়ে ধনী গরিব সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে প্রতিটি স্তরে, এমনটাই প্রত্যাশা সবার। ফারদিন নীরব, ৭১। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির সেন্ট্রাল কমান্ড। রবিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার হুথিতে সংশ্লিষ্ট আল মারিসা টেলিভিশন জানিয়েছে, হেদেইদাতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে 2টি বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে সোমবার হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে যুক্তরাষ্ট্রের রাতভর হামলায় অন্তত 53 জন নিহত হয়েছে। তাদের মধ্যে 5 জন নারী ও 2 জন শিশু রয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া এই হামলায় আরও 100 জন আহত হয়েছে। এর আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিমান হামলা শুরু করেছেন তা কয়েক সপ্তাহ ধরে চলতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম ও দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 37 জনে। তাদের মধ্যে শুধু মিসৌরিতে নিহত হয়েছে 12 জন। রবিবার সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে টর্নেডোর কারণে টেক্সাস এবং কানসাসে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। কানসাস অঙ্গরাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে 8 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরাকানসাসে 3 জন নিহত ও 27 জন আহত হয়েছে। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকে দেশটির 3,20,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে তারা। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে এর মধ্যে 150টি দাবানল ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে আরকানসাস, আলাবামা এবং মিসিসিপিতে দাবানলের কারণে হতাহতের ঘটনা ঘটেছে। অঞ্চলটির গভর্নর জানিয়েছেন, দাবানলের কারণে এর মধ্যে 1,70,000 একর জমি পুড়ে গেছে এবং 300-র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি আদালত কয়েক ঘন্টা আগে জোর করে অবৈধ অভিবাসীদের নির্বাসন বন্ধের নির্দেশ দিয়েছে। তবে এর পরেও 200-র বেশি ভেনেজুয়েলার নাগরিককে এল সালভাদরে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলে জানিয়েছেন, স্থানীয় সময় রবিবার একটি সামরিক বিমান তাদের দেশে অবতরণ করে। এই বিমানে 238 জন ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়ের সদস্য এবং 23 জন আন্তর্জাতিক গ্যাং MS-13 এর সদস্য ছিল। নাইব বুকেলে আরও জানিয়েছেন, আটক ব্যক্তিদের 1 বছরের জন্য এল সালভাদরের সন্ত্রাসবিরোধী বন্দী শিবির CECOT-তে রাখা হবে, তবে পরবর্তীতে এই সময় বাড়ানো হতে পারে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র এদের জন্য খুব সামান্য পরিমাণ অর্থ দেবে, তবে তাদের জন্য এর মূল্য অনেক বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নির্বাসিত গ্যাং সদস্যদের এল সালভাদরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। তিনি এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকেলের প্রশংসা করে বলেছেন, তিনি তাদের অঞ্চলের সবচেয়ে শক্তিশালী নেতা। উত্তর ম্যাসেডোনিয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 59 জনে দাঁড়িয়েছে। দগ্ধ হয়েছে অনেকে, এদের মধ্যে 90 জন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ক্লাবে কনসার্ট চলার সময় দর্শকদের আতশবাজি ডিভাইসের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় দেশটিতে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। নর্থ মেসিডোনিয়ার রাজধানী স্কোপজে থেকে প্রায় 100 কিলোমিটার পূর্বে অবস্থিত কোচানির পালস ক্লাব। রাতে ক্লাবটিতে চলছিল দেশটির জনপ্রিয় হিপ হপ ব্যান্ড DNK-এর কনসার্ট। প্রায় 1,500 মানুষ জড়ো হয়েছিলেন এই পারফরমেন্স দেখতে। হঠাৎ করেই উৎসবের আমেজ বদলে যায় বিভীষিকায়। ব্যান্ডটির মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ 2টি ফ্লেয়ার জ্বলে ওঠে। এর কিছুক্ষণের মধ্যেই ছাদে আগুন ধরে যায় এবং আগুন দ্রুত পুরো ক্লাবটিকে গ্রাস করে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তোস্কোভস্কি জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদন অনুসারে আতশবাজির ডিভাইস থেকে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। অত্যন্ত দাহ্য পদার্থ দিয়ে তৈরি ছাদে আগুনের স্ফুলিঙ্গ পড়ায় তা পুরো ক্লাবে ছড়িয়ে যায়। সম্ভবত দাহ্য পদার্থ দিয়ে তৈরি সিলিংয়ের একটি অংশে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে, যার ফলে আগুন অল্প সময়ের মধ্যেই পুরো ডিস্কো থেকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। কোচানি শহরের হাসপাতালে প্রাথমিকভাবে পুড়ে যাওয়া 90 জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 18 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কোচানির হাসপাতালের পরিচালক জানিয়েছেন, পরিচয়পত্রের অভাবে কর্মীরা রোগীদের শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন। আমার মেয়ে এই হাসপাতালে আছে, ওর শরীরে আগুন লেগেছে, অবস্থা স্থিতিশীল। গুরুত্বপূর্ণ বিষয় হলো ও বেঁচে আছে এখনো। অন্যদিকে প্রধানমন্ত্রী মিকোস্কি এক বিবৃতিতে জানিয়েছেন, সরকার এ ঘটনায় পুরোপুরি সক্রিয় রয়েছে এবং এই ট্র্যাজেডির কারণ খুঁজে বের করা ও দুর্ঘটনা মোকাবিলায় প্রয়োজনীয় সব কিছু তারা করবে। মনিরুজ্জামান বাবু, 71। জাপানে বসন্তের আগমনী বার্তা বয়ে আনে চেরি ফুল। দেশটির ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই চেরি ব্লসম, জাপানি ভাষায় যার নাম সাকুরা। প্রতি বছর চেরি ফুল ফোটাকে ঘিরে বিশেষ এই উৎসব পালন করা হয়ে থাকে, যা দেখতে এখানে ভিড় করেন জাপানিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা। তবে বর্তমান স্বাভাবিক সময়ের অনেক আগেই ফুল আসছে চেরি গাছে, যাকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক দিক হিসেবে দেখছেন গবেষকরা। আরও জানাচ্ছেন ঋতু সাহা।
পাতা ঝরা গাছের ডালে প্রস্ফুটিত এই ছোট গোলাপি কুড়ি চেরি ফুল। থরে থরে ফুটে থাকা চেরি ফুলে ঢেকে গেছে টোকিওর উয়েনো পার্কের রাস্তাঘাট। বসন্তের আগমনী বার্তা নিয়ে চেরি ফুল মেলে ধরেছে নিজের সবটুকু সৌন্দর্য। এখানে এরই মধ্যে গরম পড়তে শুরু করেছে আর চেরি ফুলও ফুটতে শুরু করেছে। আমরা এর সৌন্দর্য উপভোগ করতে এখানে এসেছি। চেরি ফুলের নামই জাপানি ভাষায় সাকুরা। এই ফুলের নামেই নামকরণ হয়েছে উৎসবের। প্রায় ১৫০০ বছর ধরে জাপানে উদযাপিত হয়ে আসছে সাকুরা উৎসব। দেশটির ইতিহাস, শিল্প ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটি। প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত জাপানের সৌন্দর্য বাড়ায় চেরি ফুল। এই প্রথম আমি চেরি ফুল দেখলাম। আমার মনে হয় ফুলগুলো এখনো পুরোপুরি ফোটেনি, তবে ছবি তোলার জন্য এগুলো অনেক ভালো। আমরা পূর্ণ প্রস্ফুটিত চেরি ফুল দেখতে চাই। আমার মনে হয় আমরা এগুলো আগামী সপ্তাহেই দেখতে পাবো। তবে সময়ের সাথে সাথে এগিয়ে এসেছে চেরি ফুল ফোটার সময়। এর পেছনে তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করছেন গবেষকরা। বিজ্ঞানীরা এর পেছনে জলবায়ু পরিবর্তন এবং নগর উষ্ণায়নকে দায়ী করেছেন। তাই চেরি ফুলের মৌসুমের আগাম আগমন বাস্তুতন্ত্রে দীর্ঘমেয়াদী প্রভাব রাখতে পারে বলে ধারণা করছেন তারা, যা অনেক প্রজাতির প্রাণীর অস্তিত্ব হুমকিতে ফেলতে পারে। ঋতু সাহা, ৭১। অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী। সকাল 11:30টায় সিলেট আন্তর্জাতিক ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন হামজা। হবিগঞ্জে স্নানঘাটে তাই চলেছে ফুটবলের এই হিরোকে বরণের প্রস্তুতি। গ্রামবাসী আর আত্মীয় স্বজনের মুখ থেকে এবার জানা গেছে স্টারডমের রঙিন জার্সির নিচে থাকা মানবিক এক হামজার গল্প। হবিগঞ্জ থেকে বিস্তারিত থাকছে রায়ন আহমেদের রিপোর্টে। বাংলাদেশ ফুটবলের ধুঁকতে থাকা শরীরে প্রাণ সঞ্চার করতে হামজা আসবেন। খোয়াই নদীর বাঁকে বাঁকে তখন নেচে বেড়াচ্ছে অদ্ভুত এক উত্তেজনা। হবিগঞ্জের স্নানঘাট গ্রামের মোড়ে মোড়ে তখন শুভাকাঙ্ক্ষীদের বিরাট সব তরুণ। তাতে বড় বড় হরফে লেখা আছে, ওয়েলকাম হোম হামজা। খানিক এগোতেই হামজার বাড়ি। সে গেটে ঘরের ছেলে তো বটেই, পুত্রবধূ অলিভিয়াকেও স্বাগত জানানোর প্রস্তুতি চলছিল। বাড়িতে ঢুকতেই চোখে পড়ল এলাহি কারবার। আইন শৃঙ্খলা বাহিনীর লোক তো বটেই, হামজাকে ভালোবাসা গ্রাম ভর্তি মানুষ যেন হাজির হয়েছে তাকে বরণের প্রস্তুতি দেখতে। মুখে হাসি নিয়ে সবার সঙ্গে কুশলাদি বিনিময়ে ব্যস্ত তখন এ মিডফিল্ডারের গর্বিত বাবা। তবে অসাধারণ হয়েও হামজা সাধারণ। স্টারডম যেন ছুঁতে পারে না তাকে। আমার গ্রামে আসবো আমি, আমাকে দেখতে আসবে মানুষ। যদিও আমি আমার একটা নিয়মের ভিতরে থাকতে হবে, আমি মানুষকে বাইরে বাইরে যেতে পারবো না, মানুষ আমাকে দেখতে হবে। তো কেন এত প্রোটোকল, কেন এত বাধা থাকবে? পাওয়া গেল ছেলেবেলার বন্ধুকেও, যার সঙ্গে ফুটবল নিয়ে তাপিয়ে বেড়াতেন মাঠ। ওর রানিং দেখে আমরা আসলে এক্সাইটেড হয়ে যেতাম। ইভেন আমাদের সাথে খেলার সময় আমরা যখন ওর সাথে পেস টু পেস হইতাম, ধাক্কা টাক্কা লাগতো, কাইন্ড অফ লাইক যে তখনই ফিল হইতো যে সামথিং ইজ গোয়িং অন। তার বাবার মুখে শোনা গেল ইউরোপে দাঁড়িয়েও বুক চিতিয়ে ফিলিস্তিনের পতাকা গায়ে জড়ানো হামজা অদম্য, ভয় পায় না অত্যাচারীর রক্ত চক্ষুকে। তো ওটাকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা করতে পেলা আর কি মনে করে করলাম? আমি মনে মনে নিয়ত করছিলাম যে যদি আমরা উইন করি, তাহলে এই আমি ফ্ল্যাগটা নিয়ে ঘুরবো, প্রতিবাদ জানাবো যে তারা যাতে ফিলিস্তিনের উপরে যে এই আগ্রাসন তারা বন্ধ করে জন্য। অন্যায়কে অন্যায় বলার মতো দুর্বার সাহসী হামজার কোমলতার গল্প খানিক বাদেই তার চাচা জানালেন অকপটে। শুধু মাদ্রাসা এতিমখানা না, ও হামজার অর্থায়ন এই এলাকার মানে হতদরিদ্র অনেক ফ্যামিলি আছে। ওই ফ্যামিলিকেও আমাদের হামজার পক্ষ থেকে টিন, কোনো সময় ঘরের টিন দেওয়া হয়, কোনো সময় টিউবওয়েল দেওয়া হয়, কোনো সময় ওই যে খাবারের আয়োজন করা হয়, এইরকম আর কি। আমার পেছনে আপনারা লাল নীল বাতি জ্বলতে দেখতে পাচ্ছেন। হামজা চৌধুরীর আলোটা এর থেকে অনেক বড়, অনেক গাঢ় এবং অনেক বেশি। ইপিএল এর একজন সুপারস্টার, ইপিএলে যখন থাকেন তখন তার ভ্যালু থাকে $1 মিলিয়ন। সেই হামজা চৌধুরী যখন বাংলাদেশের জার্সি গায়ে জড়াবেন, তার ভ্যালুটা কত হবে সে প্রশ্নের উত্তর না হয় তোলাই থাকুক। তবে হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসেন, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে হামজা চৌধুরী যত না বেশি সুপারস্টার, তার থেকে বেশি একজন মানবিক, সরল মনা, দিল খোলা মানুষ। স্পোর্টসম্যান তো বাংলাদেশে অনেক এসেছে, সুপারস্টার ভবিষ্যতেও আসবে। তবে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের জার্সি যখন গায়ে জড়াবেন, তা হবে গর্বের এবং সম্মানের। রায়ন আহমেদ,
71 হবিগঞ্জ। ইনজুরি টাইমে অবিস্মরণীয় প্রত্যাবর্তন। লা লিগায় আতলেতিকো মাদ্রিদকে 4-2 গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সা। 2 গোলে পিছিয়ে পড়েও রোজি ব্লাঙ্কোদের মাঠে জয় ছিনিয়ে নিল কাতালানরা। মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রথমার্ধের যোগ করা সময় আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভেজ আতলেতিকোর হয়ে গোল করেন, এগিয়ে যায় আজ স্বাগতিকরা। 70 মিনিটে আলেকজান্ডার সোরলথের গোলে লিড হয় 2-0। 72 মিনিটে রবার্ট লেভানডোভস্কির নিখুঁত শটে একটি গোল শোধ করে কাতালানরা। এরপর মাত্র 6 মিনিটের ব্যবধানে ফেরান তোরেস রাফিনিয়ার ক্রসে হেড করে দলকে সমতায় ফেরান। যোগ করার সময়ের 2 মিনিটে লামিন ইয়ামেলের দুর্দান্ত শট প্রতিপক্ষের পায়ে লেগে বার্সাকে লিড এনে দেয়। ম্যাচ শেষ হবার আগেই ফেরান তোরেস তার দ্বিতীয় গোল করে বার্সা জয় নিশ্চিত করেন।